আমি সুখেন্দু সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস 12-এর প্র্যাকটিক্যাল জিওগ্রাফির স্ট্যাটিস্টিক্সের উপর এটা আমার 5 নম্বর ক্লাস। এর আগের ক্লাসেতে আমি রাশিবিজ্ঞান কাকে বলে, রাশিতত্ত্ব কী, রাশিতত্ত্বের শ্রেণীবিভাগ, সারণীকরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। সমস্ত ভিডিওর লিঙ্কগুলি ডেসক্রিপশানেতে দেওয়া আছে। আজকের আমরা স্ট্যাটিস্টিক্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিসংখ্যা বিভাজন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। পরিসংখ্যা বিভাজন কাকে বলে সেটি জানার আগে আমরা প্রথমে জেনে নেব যে পরিসংখ্যা বলতে বা ফ্রিকোয়েন্সি বলতে ঠিক কী বোঝায়। তো ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যার সংজ্ঞাতে বলা হয়েছে কোনো বণ্টনে সংখ্যাগত চলকের কোনো মানের পুনরাবৃত্তি। তো এখানে আমি 30টি ছাত্রের প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা একটি সারণী নিয়েছি, একটি ছোট্ট সারণী নিয়েছি। এই সারণীটি যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে এখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর মধ্যে একই নাম্বার দুবার, তিনবার বা চারবার করে রিপিট হয়েছে, অর্থাৎ পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কোনো বণ্টনে, অর্থাৎ এটা একটা বণ্টন। এই বণ্টনেতে যে সংখ্যাগত যে চলকগুলো রয়েছে, অর্থাৎ এই যে একটা যে নাম্বার আছে এই নাম্বারগুলোকে স্ট্যাটিস্টিক্সের ভাষাতে চলক বলে। এখন চলক বলতে কি বোঝায় বা চলক কাকে বলে সে বিষয়ে আমি অলরেডি আলোচনা করেছি আমার আগের ক্লাসেতে। তোমরা চাইলে ডেসক্রিপশান থেকে সে বিষয়ে দেখে নিতে পারো। ডেসক্রিপশানেতে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা চলক কাকে বলে বা চলক বলতে কি বোঝায় সেই বিষয়ের ক্লাসটি তোমরা দেখে নিও, তাহলে তোমরা চলক বিষয়ে জানতে পারবে। তো এই যে চলকগুলো, তো এই চলকের যে মানগুলো রয়েছে এই মানগুলো কতবার করে আছে একটা বণ্টনেতে, এই চলকের মানগুলো কতবার করে রিপিট হচ্ছে বা পুনরাবৃত্তি হচ্ছে সেইটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মানে যেটাকে আমরা খুব সহজভাবে বলি যে যে জিনিসটা বারে বারে আসছে বা বারে বারে ঘটছে, মানে ফ্রিকোয়েন্টলি সেই যে ব্যাপারটা আমরা বলি না, সেইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। স্ট্যাটিস্টিক্সের ভাষাতে ফ্রিকোয়েন্সি মানে কত ফ্রিকোয়েন্টলি একটা নাম্বারের পুনরাবৃত্তি হচ্ছে বা বারে বারে সেই নাম্বারটা আসছে, সেইটাকেই কাউন্ট করা হয় পরিসংখ্যা বিভাজনেতে। আর এই যে নাম্বারগুলো বা কোনো বণ্টনে যে সংখ্যাগত যে চলকের যে মানগুলো যে পুনরাবৃত্তি হচ্ছে এই ব্যাপারটাকেই বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা। তাহলে এবার আমরা জেনে নিই যে পরিসংখ্যা বিভাজন বলতে কি বোঝায়। পরিসংখ্যা বিভাজনের সংজ্ঞাতে বলা হয়েছে রাশি তথ্যকে সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজানো একটি শ্রেণীতে অন্তর্ভুক্ত করার পদ্ধতি। অর্থাৎ আমাদের কাছে এই যে রাশি তথ্যটি আছে, এই রাশি তথ্যটিকে যদি আমি আরও সংক্ষিপ্ত করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই পরিসংখ্যা বিভাজনের সাহায্য নিতে হবে। এবং সেই পরিসংখ্যা বিভাজনের সাহায্যে আমি কি করব না, এই যে রাশি তথ্যটা আছে এই রাশি তথ্যের যে এই যে চলকগুলো রয়েছে এই চলকের এই মানগুলোকে আমাকে নয় ঊর্ধ্বক্রম নাহলে অধক্রমেতে সাজাতে হবে। নয় ছোট থেকে বড়তে আমি সাজাবো, নাহলে বড় থেকে আমি ছোটতে সাজাবো। এবং সাজানোর সঙ্গে সঙ্গে সেগুলোকে আমি কতগুলো শ্রেণীতে ভাগ করেও সাজাতে পারি, বা অনেক সময় দেখা যায় যে আমরা শ্রেণীতে না ভাগ করেও এই চলকের যে মানগুলো আছে, অর্থাৎ সবথেকে কম এবং সবথেকে বেশি যেটা আছে তার উপরে ভিত্তি করেও আমরা পরিসংখ্যা বিভাজন করি। সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। তো এই যে সাজানোর যে পদ্ধতিটা, অর্থাৎ রাশি তথ্যকে সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজানো একটি শ্রেণীতে অন্তর্ভুক্ত করার পদ্ধতি, অর্থাৎ এই রাশি তথ্যটিকে যদি আমি সংক্ষিপ্ত করার প্রয়োজনে যদি তাকে কতগুলো শ্রেণীতে আমি যদি ফেলে তাকে যদি ভাগ করি এবং সেই প্রত্যেকটা শ্রেণীতে এই যে ভ্যারিয়েবলসগুলো আছে বা যে চলকগুলো আছে সেই চলকগুলো কতবার করে আছে, অর্থাৎ কত ফ্রিকোয়েন্টলি এই চলকগুলো রয়েছে সেগুলোকেই বার করার বা নির্ণয় করার পদ্ধতিটাই হচ্ছে এই পরিসংখ্যা বিভাজন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনেতে কিন্তু আমরা এই কাজটাই করি যে কোনো বড় রাশি তথ্যকে আমরা ছোট করার জন্য, ছোট করলে কি হয় না সেই রাশি তথ্যটি সম্পর্কে ব্যাখ্যা দেওয়া বা তাকে বিশ্লেষণ করা অনেক বেশি সহজ হয়ে যায়। অনেক সময় রাশি তথ্য এতটা বড় থাকে যে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যানালাইসিস করা বা ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া অনেক ক্ষেত্রে
একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পরিসংখ্যা বিভাজনের সাহায্য নিয়ে সেই রাশি তথ্যটিকে ছোট করে সংক্ষিপ্ত করে তার ব্যাখ্যা বিশ্লেষণটা দিই, এবং সেইটা ছোট করার ক্ষেত্রেই আমার যে নয় সেই রাশি তথ্যগুলোকে কতগুলো শ্রেণীতে ফেলে এবং প্রত্যেকটা শ্রেণীতে সেই বন্টনের যে চলক রয়েছে বা সেই যে রাশি তথ্যের যে টোটাল যে রাশি তথ্যটার মধ্যে যে সমস্ত ভ্যারিয়েবলসের যেগুলো রয়েছে, যে চলকগুলো রয়েছে, তার মানগুলো কত ফ্রিকোয়েন্টলি আছে, কত বারবার আছে, সেইটাকেই কিন্তু বলা হয় বা সেইটাকে খুঁজে বার করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকেই বলা হয় হচ্ছে তোমার পরিসংখ্যা বিভাজন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের দুটো প্রসেস আছে বা দু প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে শ্রেণীবদ্ধ, অর্থাৎ এই রাশি তথ্যটিকে যদি আমি কয়েকটি শ্রেণীতে ফেলে যদি আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করি, তাহলে সেটাকে বলা হয় শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন বা গ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর একটা আছে যে আমি কোনো শ্রেণীতে ফেললাম না, শ্রেণীতে না ফেলে আমি যদি তাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করি, তখন তাকে বলছে অশ্রেণীবদ্ধ বা আনগ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো এই ব্যাপার দুটো একটু সংক্ষেপে আমি বলে দিই যে ব্যাপারটা কি। শ্রেণীবদ্ধ যখন পরিসংখ্যা বিভাজন যখন আমরা করি, অর্থাৎ এখানেতে আমরা এই যে কতগুলো শ্রেণীতে ভাগ করে নিয়েছি, এই যে প্রাপ্ত নম্বর, এই যে 30টা ছাত্রের যে প্রাপ্ত নম্বর আছে, সেই প্রাপ্ত নম্বরকে আমরা এই ঊর্ধ্বক্রম বা অধক্রম মানে ছোট থেকে বড়তে বা বড় থেকে ছোটতে কতগুলো শ্রেণীতে আমরা ভাগ করে নিয়েছি। তো এখানে আমি ছোট থেকে বড়র দিকেই গিয়েছি শ্রেণী ভাগ করার সময়তে। তো এখানেতে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10, এরকমভাবে আমি কতগুলো এরকম 1টা 2টো 3টে 4টে 5টা এরকম 5টা শ্রেণীতে আমি এগুলোকে ভাগ করে নিয়েছি। এইবারেতে দেখছি যে 0 থেকে 2, অর্থাৎ এই যে ডিস্ট্রিবিউশনটা রয়েছে আমার কাছে, সেইখানেতে 0 থেকে 2 কজন পেয়েছে, কটা ছাত্র আছে যারা 0 থেকে 2 নাম্বার পেয়েছে। তো সেখানেতে আমরা দেখছি যে এখানে ট্যালি দিয়েছি, আমরা এরকমভাবে দাগ দিয়ে ট্যালি দিয়ে দেখেছি যে 3জন হলো, এবং সেটাই আমি পরিসংখ্যাতে লিখেছি, অর্থাৎ 3জন ছাত্র যারা কিনা এই 0 থেকে 2 এই নাম্বারটা পেয়েছে। সেই রকমভাবে 2 থেকে 4 এই নাম্বারটা কজন পেয়েছে সেটা আমরা দেখেছি, ট্যালি দিয়ে দেখেছি যে 4 জন পেয়েছে। তো 4 থেকে 6 পেয়েছে হচ্ছে 5 জন। আর এই ট্যালি দেওয়ার যে নিয়মটা কিন্তু যে এই 4টে দাগ, তারপরে যদি আরেকজন হয় বা আরেকটা হয়, তখন এরকম আরে একটা দাগ দিয়ে দিতে হয়, কোনাকুনি এরকম একটা দাগ দিয়ে দিতে হয়, এইটা মানে 5 জন। তো এই 4 মানে 4 থেকে 6 পেয়েছে তাহলে 5 জন, 6 থেকে 8 পেয়েছে এখানে 5 জন, আর এখানে 3 জন, মোট 8 জন। 8 থেকে 10 পেয়েছে 5, 5, 10 জন। তো এইরকমভাবে আমি দেখতে পাচ্ছি যে এই যে 30 জন ছাত্রের যে আমার প্রাপ্ত নম্বরের যে রাশি তথ্যটা আমার কাছে রয়েছে, সেইটাকে আমি কতগুলো শ্রেণীতে বিভক্ত করলাম, শ্রেণীতে বিভক্ত করে আমি ট্যালির মাধ্যমেতে খুঁজে বার করলাম যে পরিসংখ্যা কোনটা কতটা, অর্থাৎ এই শ্রেণীগুলোর মানে রেসপেক্টে যে পরিসংখ্যাগুলো বেরোলো সেইটা আমি এই কলামেতে লিখে দিলাম, এবং সবার শেষে টোটাল পরিসংখ্যাটাকে আমি যোগ দিলাম। এই সামেশান এফ মানে হচ্ছে পরিসংখ্যা, স্ট্যাটিস্টিক্সের ছোট হাতের এফ দিয়ে পরিসংখ্যাকে ইন্ডিকেট করছে, আর এটা সামেশানের চিহ্ন। তো সামেশান এফ ইজ ইকুয়াল টু 30 মানে 30 জন। তো আমার কাছে 30 জন ছাত্রেরই পরিসংখ্যা রয়েছে। তো সেই 30 জন ছাত্রের মধ্যে এই শ্রেণীগুলোতে আমি ভাগ করে এই গোটা পরিসংখ্যাটাকে আমি এই ডেটাটাকে আমি এই শ্রেণীতে কতগুলো শ্রেণীতে ভাগ করলাম, এবং প্রত্যেকটা শ্রেণীর রেসপেক্টে কটা করে পরিসংখ্যা আছে, অর্থাৎ 0 থেকে 2 কজন ছাত্র আছে যারা 0 থেকে 2 মধ্যে নাম্বারটা পেয়েছে, সেইটা আমি কাউন্ট করে দেখলাম যে 3জন ছাত্র আছে যারা 0 থেকে 2-র মধ্যে নাম্বার পেয়েছে। সেই রকমভাবে 2 থেকে 4 4 জন, তো সেইটা 4 জন লিখলাম। 4 থেকে 6 পেয়েছে 5 জন। তো এইরকমভাবে পরপর আমি করলাম। তো এইটা যেটা করলাম, এটা কি করলাম, এটা শ্রেণীবদ্ধ করলাম, অর্থাৎ এই যে ডেটাটা আছে এই ডেটাটাকে আমি ছোট করলাম, কতগুলো শ্রেণীর মাধ্যমে আমি ছোট করলাম, ছোট করে আমি পরিসংখ্যা বিভাজনটা করলাম যে প্রত্যেকটা শ্রেণীর রেসপেক্টে কজন করে বা এই যে নাম্বারটা, এই নাম্বারটা কজন করে পেয়েছে সেইটা। এবার শ্রেণী কি করে নির্ণয় করতে হয় বা এই পরিসংখ্যা বিভাজন কিভাবে করতে হয় সেটা নিয়ে আমি পরবর্তী ক্লাসেতে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য তোমরা আমার ভিডিওগুলো, ক্লাসের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে থাকো।
ক্লাস 12-এর যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা একদম কিন্তু বেসিক লেভেল থেকে সিলেবাস ধরে ধরে আমি প্রত্যেকটা বিষয় কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে কিন্তু আমি শেখাচ্ছি, যাতে তোমরা সেটাকে ভালোভাবে শিখতে পারো। আর একটা আছে অশ্রেণীবদ্ধ। অশ্রেণীবদ্ধর ক্ষেত্রে আমরা কিন্তু কোনো শ্রেণীতে বিভক্ত করছি না। শ্রেণীতে বিভক্ত না করে আমরা করছি কি, যে আমরা দেখছি যে এখানে হায়েস্ট এবং লোয়েস্ট কত আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে হায়েস্ট এবং লোয়েস্টের মধ্যে যেটা রয়েছে, যে লোয়েস্ট ভ্যালু রয়েছে হচ্ছে 0, সব থেকে কম, আর হায়েস্ট ভ্যালু রয়েছে হচ্ছে গিয়ে 9। তো এবার 0 থেকে 9 আমি পরপর সাজিয়েছি, 0, 1, 2, 3, 4 করে 9 পর্যন্ত। এখানে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারের রেসপেক্টেতে, অর্থাৎ 0 কজন পেয়েছে, 1 কজন পেয়েছে, 2 কজন পেয়েছে, 3 কজন পেয়েছে, এই রকমভাবে প্রত্যেকটা নাম্বারের রেসপেক্টেতে আমি ট্যালি দিয়েছি। ট্যালি দিয়ে আমি পরিসংখ্যাগুলোকে খুঁজে বার করেছি। অর্থাৎ 0 পেয়েছে 2 জন, 1 পেয়েছে 1 জন, 2 পেয়েছে 1 জন, 3 পেয়েছে 3 জন, 4 পেয়েছে 2 জন, 5 পেয়েছে 3 জন। এইরকমভাবে আমি প্রত্যেকটা নাম্বারের রেসপেক্টেতে আমি ট্যালি দিয়ে দিয়ে পরিসংখ্যাগুলোকে খুঁজে বার করে লাস্টে সামেশন করে দিয়েছি। তো এইখানে কিন্তু আমি কোনো রকম শ্রেণীতে বিভক্ত করিনি। আমি হায়েস্ট আর লোয়েস্ট যে নাম্বারটা আছে সেই নাম্বারের মধ্যে যে ভ্যারিয়েবলস বা যে পরিসংখ্যাগুলো রয়েছে বা যেটার এই যে ফ্রিকোয়েন্সি যেটাকে আমি বললাম, সেইগুলোকে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি পরপর। 0 থেকে 9 পর্যন্ত আমি পরপর সাজিয়ে দিয়েছি, কারণ আমার 0 সব থেকে লোয়েস্ট ভ্যালু আর হায়েস্ট হচ্ছে কি 9। তো 0 থেকে 9 আমি পরপর নাম্বারগুলো সাজিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারের রেসপেক্টেতে আমি খুঁজে বার করেছি কটা করে পরিসংখ্যা আছে। অর্থাৎ 0 কজন পেয়েছে, 1 কজন পেয়েছে, 2 কজন পেয়েছে, 3 কজন পেয়েছে, এই রকমভাবে পরপর করেছি। এই দুটো পাশাপাশি রয়েছে, দেখলেই তোমরা বুঝতে পারবে যে এখানে কোনো শ্রেণী করা হয়নি। এখানে যেরকম আমি এই যে প্রত্যেকটা শ্রেণী করেছি, অর্থাৎ 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10, এই যে শ্রেণীগুলো করেছি, একটা শ্রেণী মধ্যে তৈরি করে আমি পরিসংখ্যাটা বিভাজন করেছি। এখানে কিন্তু সেই জিনিসটা কিন্তু হয়নি। তো এটাকেই বলা হয় যখন কোনো শ্রেণীর সাহায্য ছাড়াই আমি যখন চলকের যে নিজস্ব যে মানগুলো রয়েছে এই মানের উপরে ভিত্তি করে যখন আমি পরিসংখ্যা বিভাজন করছি, তখন তাকে বলছে অশ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন। তো এই দু রকমের পরিসংখ্যা বিভাজন হয় এবং এই দুটো পরিসংখ্যা বিভাজনই কিভাবে করা হয়, এটা করতে গেলে আমাদের কি কি পদ্ধতি অবলম্বন করে করতে হয়, কিভাবে করানো হয়, আমি পরবর্তী ক্লাসেতে আমি সুন্দরভাবে আলোচনা করে দেব। এর পরেতে আসছি যে রাশিবিজ্ঞানেতে পরিসংখ্যা বিভাজনের গুরুত্বটা কী, অর্থাৎ তথ্যকে সংক্ষেপে প্রকাশ করা যায় পরিসংখ্যা বিভাজনের মাধ্যমে। যেটা আমি প্রথমেই বলেছি যে আমাদের কাছে অনেক সময় বড় তথ্য থাকে, তো সেই যে বড় তথ্য, সেই বড় তথ্যকে অনেক সময় ছোট করার প্রয়োজন হয়ে পড়ে, কারণ অত বড় তথ্যকে নিয়ে অ্যানালাইসিস করা যায় না, ব্যাখ্যা বিশ্লেষণ অনেক ক্ষেত্রে করতে পারা যায় না, তখন তাকে ছোট করতে হয়। এবার সেই ছোট করার ক্ষেত্রে কিন্তু এই পরিসংখ্যা বিভাজন কিন্তু খুব একটি কার্যকরী মানে স্ট্যাটিস্টিক্যাল একটা মেথড, যেটা দিয়ে এই কোনো রাশি তথ্যকে সংক্ষেপে প্রকাশ করা যায়। তাতে কি হয়, রাশি তথ্যের যে বড় যে রাশি তথ্য সেই জিনিসটা কমেও আসে এবং তথ্যটাকে অ্যানালাইসিস করতে বা ব্যাখ্যা বিশ্লেষণ করতে আমাদের সুবিধা হয়। এর পরে যেটা আছে 2 নম্বর যে গুরুত্ব, তথ্যকে লেখচিত্রের মাধ্যমে তুলে ধরা সহজ হয়। অর্থাৎ এই যে পরিসংখ্যাটা যেটা আমরা করলাম পরিসংখ্যা বিভাজন, এই পরিসংখ্যা বিভাজনের মাধ্যমেতে বা পরিসংখ্যা বিভাজনকে যে রেজাল্টটা আমরা পেলাম, পরিসংখ্যা বিভাজন করে আমরা যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টটাকে কিন্তু গ্রাফিক্যালি দেখানো যায়। অর্থাৎ এই পরিসংখ্যা বিভাজনের গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেড যেটা হয় সেটা খুব সহজ, সেটাকে বলা হয় হিস্টোগ্রাম, বাংলায় বলে আয়তলেখ। তো সেই যে আয়তলেখ বা হিস্টোগ্রাম, সেই হিস্টোগ্রামের মাধ্যমেতে কিন্তু এই ডেটাটাকে গ্রাফিক্যালি দেখানো যায়। তো সেটা কিন্তু খুব সুবিধা হয়। এই যে ডেটাটা, এই ডেটাটাকে আমার গ্রাফিক্যালি দেখাতে কিন্তু খুব অসুবিধা হবে। সেই ক্ষেত্রে আমি যদি এই ডেটাটার যখন পরিসংখ্যা বিভাজন করলাম, তখন কিন্তু পরিসংখ্যা বিভাজনের মাধ্যমেতে এই ডেটাটাকে খুব সুন্দরভাবে, অর্থাৎ এই ডেটাটা দিয়ে আমরা কি জিনিসটা বুঝছি, সেই জিনিসটা বা এই ডেটাটা কি জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছে, সেইটাকে যখনই আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যখনই করলাম ওই ডেটাটা, তখনই কিন্তু সেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যে গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন যেটা হয়, অর্থাৎ হিস্টোগ্রাম বা আয়তলেখর মাধ্যমে আমি সেটা গ্রাফিক্যালি সেটাকে দেখিয়ে দিলাম। এবং তার ফলে কি হয়,
ডেটাটা সম্পর্কে আরও সুন্দরভাবে বুঝতে পারা যায়, অ্যানালাইসিস করতেও সুবিধা হয়, ব্যাখ্যা দিতেও সুবিধা হয়। এবং যে কেউ একটা কোনো ডায়াগ্রাম যদি তাকে দেখানো যায় তাহলে সে কিন্তু অনেক তাড়াতাড়ি কোনো বিষয় সম্পর্কে শিখতে পারে বা জানতে পারবে। তারপরে কি আছে, তথ্যকে সুসংবদ্ধভাবে পাওয়া যায়, ফলে পরিকল্পনা ও গবেষণার কাজ সহজ হয়। অবশ্যই হবে, যেটা আমি বারবার করেই বলছি যে যখনই আমি রাশি তথ্যকে ছোট করে, একটা বড় তথ্যকে যখন আমি ছোট করে সেটাকে সুন্দরভাবে একটা গ্রাফিক্যাল ডায়াগ্রামের মাধ্যমে যখন আমি রিপ্রেজেন্ট করছি বা দেখাচ্ছি, তখন সেটা থেকে কিন্তু আমার সেই তথ্যটা সম্পর্কে কিন্তু গবেষণা করতে বা সেটা থেকে পরিকল্পনা করতে বা সেটাকে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে কিন্তু আরও সুবিধা হয়। তো যথেষ্ট গুরুত্ব রয়েছে রাশিবিজ্ঞানেতে এই পরিসংখ্যা বিভাজনের। তো আজকের পরিসংখ্যা বিভাজনের ক্লাস এখানেই শেষ। আগামী দিনে আমি পরিসংখ্যা বিভাজন কিভাবে করতে হয় সে বিষয়ে আলোচনা করছি, তার জন্য ক্লাসগুলো দেখতে থাকো তোমরা। আর ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় যদি তোমাদের জানতে চাওয়ার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।